নতুন চাকরি চিঠি পেয়ে হরেশের যতটাই আহ্লাদ ততটাই মুষড়ে পড়েছিল কলকাতার বাইরে পোস্টিংয়ের কারণে। বেচারা এমনিতে একটু ভীতুগোছের মানুষ, হাজার দরকারেও বাড়ির বাইরে রাত কাটায়নি। সেই তারই কিনা চাকরির জন্য যেতে হবে এমন জায়গায় যার নামই শুনেনি আগে, ধোবাগঞ্জ। এক সময় ঠিক করেই ফেলেছিল দরকার নেই চাকরির। তার বাবা বোঝালো, শোনো হরেশ, এই বাজারে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া জায়গাটা তেমন দূরেও নয়, কোচবিহারের কাছেই, দরকারে রকেট বাসেও পৌঁছে যাওয়া যায়। সব দিক ভেবে তাই হরেশ তার মত পাল্টালো। তা জায়গাটা সত্যি খারাপ নয়, পাশেই মস্ত নদী, আশেপাশে ধান আর সর্ষের ক্ষেত, গোটা কয়েক বড় বড় বিল, সবুজের মেলা। গোড়ায় কয়েকটা দিন হরেশের ভালোই কাটল। তারপর অতি অল্প সময়ের মধ্যে অনেক কিছু আবিষ্কার করে ফেলল, বড় ভয়ানক সব ব্যাপার। ঘটনা শুরু শনিবারের এক রাতে। পরদিন রবিবার, অফিসে ঝামেলা নেই, একটু বেলা পর্যন্ত শুয়ে কাটানো যায়। কিন্তু সেই মেজাজি নিদ্রা আচমকায় কেটে গেল শেষ রাতের দিকে। বাইরে ম্যাঁ ম্যাঁ শব্দে ছাগল ডাকছে। একটু আরাম করে ঘুমাবো তা নয়, ভোর থেকে ছাগল ডাকতে শুরু করেছে। কারো ছাগল ছাড়া পেয়ে এসে পড়েছে মনে হয়। হরেশ ভাবল একটু পরেই চলে যাবে, তাই পাশ ফিরে শুলো। কিন্তু ছাগলটা সেই যে ডাকা শুরু করলো, আর থামার নাম নেই, বরং বাড়তেই থাকলো, শেষে একেবারে তার জানলার ধারে। হরেশ এবার একটু হক চকিয়ে গেল। বাইরের গেট তো বন্ধই ছিল, তাহলে ছাগলটা ঢুকলো কি করে? ফাঁক পেয়ে আগেই ঢুকে পড়েছিল নাকি? সকালে বাইরে বেরিয়ে ছাগলের টিকি পাওয়া গেল না, দিব্যি বন্ধই রয়েছে গেট। একটু বেলায় দেখা প্রতিবেশী নরেনবাবুর সঙ্গে হরেশ গত রাতের ব্যাপারটা নরেনবাবুকে জানায়। ওর মুখে সব শুনে কেমন থতিয়ে গেলেন হঠাৎ। তা দরজা খুলেননি তো ভাই? না, খুলিনি। যাক, বেঁচে গেছেন খুব। রাতে জানলাটাও বন্ধ রাখবেন এরপর। ততক্ষণে হরেশের গলা শুকিয়ে কাঠ হবার জোগাড়। কোনো রকম ঢোক গিলে বলল, কেন দাদা? তেমন কিছু নয়। ব্যাপার কি জানেন, এ তো আর আপনাদের কলকাতা নয়। চারিদিকে ফাঁকা জায়গা, লোকজন কম, তাই উনাদের ব্যাপার একটু রয়েছে। তবে সে শুধু রাতেই, একটু সাবধানে থাকলে ঝামেলা নেই। নরেনবাবু তখন আর বেশি কিছু ভাঙেননি বটে, কিন্তু পরবর্তী দিন কয়েকের মধ্যেই হরেশ আবিষ্কার করে ফেলল আপাত নিরীহ এই ধোবাগঞ্জে অনেক গোলমাল। যেমন সন্ধ্যের পর একা পথে কখনো পিছনে নাকি অতিরিক্ত একজোড়া পায়ের আওয়াজ শোনা যায়, অথচ দেখা যায় না কাউকে। নদীর ধারে সাহেবকুঠি নামে একটা পোড়ো বাড়ি আছে। রাত্রিতে তো বটেই, এমনকি দিন দুপুরেও তার ত্রিসীমানা মারায় না কেউ। এছাড়া ডাকিনী বিলের ধারে ঝোপঝাড়ে ভরা মরা পোতার মাঠ। এক সময় হাসপাতালের বেওয়ারিশ লাশ পোতা হতো। তার কয়েকশো বছর আগে ওইখানেই নাকি পোঁতা হয়েছিল ম্যালেরিয়ায় সাবার হয়ে যাওয়া মোগল সেনাপতি মীর জুমলার কয়েক হাজার সৈন্যের লাশ। আর সব কিছুর ওপরে রয়েছে ভয়ানক ডাকিনীতলা। সেই থেকেই রাত হলেই হরেশ খিল তুলে দেয় দরজায়, হাজার দরকারেও বেরোয় না। কিন্তু কথায় আছে, খোঁড়ার পা খানায় পড়ে। সেই প্রথমবার ছুটি নিয়ে এসেছিল বাড়ি।
ফেরার পথেই ঘটে গেল। বিকেলের মধ্যেই পৌঁছে যাবার কথা। তারপর ঘন্টা কয়েকের চেষ্টায় যদিও বা ঠিক হলো, কিন্তু ইঞ্জিনে হঠাৎ গোলমাল দেখা দেওয়ায় রায়গঞ্জে পৌঁছে শুরু হলো মেরামতির কাজ। পথে নামার খানিক বাদেই দাঁড়িয়ে পড়ল আবার। উফ, আবার কি হলো? এই রকম চলতে থাকলে তো রাত হয়ে যাবে। দেখা গেল সামনেই নদী। সেই ব্রিজের উপর দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, সন্ধে হতে চলল, অথচ রাস্তা এখনো ক্লিয়ার হয় নাই। আকাশ পাতাল ভাবছে হরেশ। হঠাৎ একজন এসে বলল, ধোবাগঞ্জ যাবেন তো দাদা? চিনতে পারল না হরেশ। আসলে আমারও ধোবাগঞ্জেই বাড়ি। পথে ঘাটে আপনাকে দেখেছি। নদীর ওপারে কোচবিহারের দিক থেকে আসা রায়গঞ্জের একটা বাস নাকি যাত্রী নামিয়ে দিয়ে ফের কোচবিহার ফিরছে। যাবেন তো চলুন। শুনে হরেশ দেরি করল না, আর ছুটল ভদ্রলোকের সঙ্গে। গিয়ে দেখে লোকটি দুটো সিটও ম্যানেজ করে ফেলেছে। এমন সহজে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে ভাবতে পারেনি হরেশ। প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ল, কিন্তু ফাঁড়া যে আরও চেপে বসল তার তখন বুঝবে কি করে। এই মানুষই যে শেষ সময়ে তাকে পথে বসিয়ে দিবে তা ভাবতেও পারেনি তখন। এমনিতেই গাড়িতে চাপলে ঘুম পায় হরেশের। তার উপর রাতের বাস, বাইরে ঘুটঘুটে অন্ধকার ফুঁড়ে বাস ছুটছে ঝড়ের বেগে। হরেশ কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ কন্ডাক্টরের চিৎকায় ঘুম ভাঙল। আস্তে, বাস গৌরীবাড়ি এসে দাঁড়িয়েছে, নেমে পড়ুন। পাশের সিটে তাকিয়ে দেখল সেই লোকটি নেই। হরেশ তাড়াতাড়ি নেমে পড়ল, কিন্তু সেই লোকটি নামল না। গাড়ি চলে গেল। উফ, কি খচ্চর লোক রে বাবা! শয়তানি করে আগেই নেমে গেছে কোথাও। এই রাতে এবার আমাকে একাই যেতে হবে। হরেশ তাড়াতাড়ি পাশে রিক্সা স্ট্যান্ডের দিকে তাকালো। সারা রাত রিক্সা থাকে এখানে, আজ বিলকুল ফাঁকা। শুধু তাই নয়, আশেপাশে জনমানুষের চিহ্ন মাত্র নেই। ব্যাপারটা মালুম হতেই শরীর প্রায় হিম হয়ে আসা জোগাড়। এমন বিপদে জীবনে পড়েনি, কেঁদেই ফেলতো হয়তো, কিন্তু ভগবান মুখ তুলে চাইলেন বোধহয়। হঠাৎ আওয়াজে চোখ তুলে দেখে অন্ধকার ফুঁড়ে একটা রিক্সা আসছে। হাত তুলে ডাকতে যাবে, তার আগেই সেটা পাশে এসে থামল। পিয়ারা বাগান যাবেন তো স্যার? উঠে পড়েন। দারুণ বিপদে খড়কুটো পেলেও মানুষ আঁকড়ে ধরে, আর এ তো প্রায় চাঁদ পাওয়ার সমান। হরেশ তাড়াতাড়ি রিক্সায় উঠে বসল। বাঁচালেন ভাই, খুব বিপদে পড়েছিলাম। কি নাম তোমার? লোকটা ততক্ষণে রিক্সা চালাতে শুরু করেছে। আজ্ঞে স্যার, ভজন দাস, কাছারিতলায় বাড়ি। একটা যাত্রী পেয়েছিলাম গৌরীবাড়ির, তা ফেরার পথে আপনারে পেয়ে ভালোই হলো বটে। রিক্সা ইতিমধ্যে গৌরীবাড়ির চৌহদ্দি ছাড়িয়ে ফাঁকায় এসে পড়েছে। হেমন্তের মাঝামাঝি, আকাশে চাঁদের আলো। ডাকিনী বিলের জলা এসে পড়ল একটু বাদেই। বর্ষার পরে এখনও ভালোই জল রয়েছে। বেশ ভালোই লাগছিল হরেশের, কিন্তু একটু পরেই বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল আবার। একটু ঢোক গিলে বলল, আজ গৌরীবাড়িতে একটাও রিক্সা নেই কেন ভজন? শুনেছি সারা রাতই রিক্সার ভিড় থাকে ওখানে। সে অনেক কথা স্যার, জানেন তো রাতের বেলা এ পথের বদমাশ অনেক। তার উপর ও ভজন, তোমার ঠান্ডা লেগেছে নাকি?
স্যার, ঠিকই ধরেছেন দেখছি। বড্ড হাওয়া দিচ্ছে তো, তা যে কথা বলছিলাম। লোকটা ফের পুরনো কথার খেই ধরতে যাচ্ছে দেখে হরেশ তাড়াতাড়ি সেটা চাপা দিয়ে বলল, কি বলবো ভাই, এক বাজে লোকের খপ্পরে পড়ে রাতে এই ভোগান্তি হলো আজ। বাজে লোক? তা কে বটে তিনি? আর বলো না, এই ধোবাগঞ্জেই নাকি বাড়ি। নাম বলেছিল ভূতনাথ জোয়ারদার। কি যে বলেন স্যার, অমন পরোপকারী আর দুটি পাবেন না। এমন উত্তর আশা করেনি হরেশ। ভাবল অন্য ভূতনাথের কথা বলছে। সে ভূতনাথ নয় গো, যার কথা বলছি সে হালকা পাতলা চেহারা। আজ্ঞে হ্যাঁ স্যার, সেই ভূতনাথ বাবুই। আজও তো দেখা হলো, সবার খোঁজ খবর নিলেন। বলতে বলতে যেন ক্ষেপে গিয়েই রিকশার গতি আরও বাড়িয়ে দিল ভজন। বেজায় ঘাবড়ে গিয়ে হরেশ কোঁত করে ঢোক গিলল। অন্ধকার নির্জন পথে রিকশা তখন ছুটছে প্রায় ঝড়ের বেগে। ও ভজন, ও ধোবাগঞ্জ গিয়ে কাজ নেই আর, গৌরী বাড়ি ফিরে চলো বরং। বলে কয়ে কোনো এক বাড়ির বারান্দায় রাতটা কাটিয়ে দেব না হয়। কি যে বলেন, খালি রিক্সা নিয়ে ফেরত যাচ্ছিলাম, তা কপাল জোরে পেয়ে গেলাম আপনারে, ছাড়া যায় আর? বেশ মোলায়েম করেই বলল ভজন, কিন্তু হরেশের তখন খাবি খাওয়ার জোগাড়। হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। ফের কোন বিপদে পড়ল। তখন গায়ে পড়ে উপকারের নামে ভূতনাথবাবু যা করে গেল, তারপর আবার এই ভজন। ঝড়ের বেগে এই অন্ধকারে ওকে নিয়ে কোথায় চলেছে লোকটা। ভাবতে গিয়ে মাথার ভিতর সব তাল গোল পাকিয়ে গেল। গলা শুকিয়ে কাঠ, তবু প্রাণের দায় বড় বালাই। অনেক চেষ্টায় কাউমাউ করে বলল, ও বাবা ভজন, কত পথ বাকি আর? তা এখনো অনেক। সবে তো ডাকিনি তলা। কোন তলা? ষাঁড়ের দেখছি মাথারও ঠিক নেই। ধোমাগঞ্জে থাকেন আর ডাকেনি তলা ছিলেন না? ভালো করে দেখেন তাহলে, মাত্র দিন তিনেক আগেও তো এখানে লাশ। বলতে গিয়ে ভজন হঠাৎ থেমে গেলেও ডাকেনি তলার আতঙ্ক এরপর ভালোই দেখতে পেল হরেশ। মানে না দেখে উপায় ছিল না। থতমত খেয়ে চোখ তুলতেই নজরে পড়ল গাছপালার জটলার ভিতর মস্ত পাঁকুড় গাছের অদূরে সেই পোড়ো ভিটে। আর তার পাশেই দাঁড়িয়ে বিকট আকৃতির এক প্রেত মূর্তি, একদম রাস্তার মাঝে। দারুণ আতঙ্কে হরেশ চোখ বুজতে যাবে, কিন্তু চোখের পাতা নড়ল না একটুও। সারা শরীর যেন পাথর হয়ে গেছে। সেই প্রেত ভয়ানক হাসি দিয়ে উঠল। হাতছানি দিয়ে ডাকছে। ততক্ষণ ভজন তার রিকশা নিয়ে পৌঁছে গেছে সেই প্রেত মূর্তির প্রায় গায়ের ওপর। কিন্তু কি কাণ্ড, কিছুই হলো না। হরেশ দেখল দিব্যি সেই প্রেত মূর্তির শরীর ফুঁড়ে ভজন রিকশা নিয়ে বেরিয়ে গেল ওধারে। সামলে উঠতে খানিক সময় লাগলো হরেশের। সাহস করে পিছন ফিরে তাকালো, না, কিছুই নেই। পথের মাঝে কি একটা দেখলাম যেন ভজন। তাই নাকি? তা সেই থেকে সমানে হাওমাও করলে কি হবে স্যার? কলজের জোর আছে আপনার। এই ডাকিনি তলার আতঙ্কে কত লোকের দাঁত কপাটি লেগে গেছে। বাহাদুর বটে আপনি। জীবনে এত খুশি কখনো হয়নি হরেশ। আজ এক দারুণ অভিজ্ঞতা হলো ভাই, মনে থাকবে সারা জীবন। আসলে ভয়টা আমার একটু বেশি।
ধোবাগঞ্জে চাকরি করতে এসে নানা কথা শুনে একটু ঘাবড়েই গিয়েছিলাম। আজ তো ঠিক করে ফেলেছিলাম, আর নয়, এবার ছেড়েই দেবো চাকরিটা। না না, অমন কাজ করবেন না স্যার। ধোবাগঞ্জ মোটেও খারাপ জায়গা নয়। কথায় কথায় পেয়ারা বাগান পাড়ায় এসে গেল। ভজন সোজা ওর বাড়ির সামনে এসে রিক্সা থামালো। নেমে ভাড়া বাবদ 20 টাকা বের করে দিল হরেশ। ভাড়া 15 টাকা স্যার, তার বেশি নিতে পারবো না, আর খুচরোও নেই। খুচরো 5 টাকা সঙ্গে ছিল না। ঘর থেকে নিয়ে এসে বেরিয়ে দেখে ভজন চলে গেছে। মনটা খারাপ হয়ে গেল হরেশের। ঠিক করে ফেলল আগামীকালই ভজনকে খুঁজে মিটিয়ে দেবে ভাড়াটা। পরদিন সকালেই প্রতিবেশী নরেনবাবুর সঙ্গে দেখা। রাতে কখন এলেন ভাই? রিক্সা পেয়েছিলেন? হরেশ গত রাতের ব্যাপারটা কিছুটা জানালো। বেঁচে গেছেন তাহলে? 3 দিন আগে এক রিক্সাওয়ালা রাতে ডাকেনিতলার কাছে মরে পড়েছিল। সেই থেকে কদিন হলো কোনো রিক্সাওয়ালা আর ওদিকে আসে না। কোন রিক্সাওয়ালা দাদা, নাম জানেন? ভজন দাস, কাছারিতলার ওদিকে থাকে। আর ভূতনাথ জোয়ারদার ওই নামে কাউকে চিনেন? চিনব না কেন, কিন্তু তিনি তো মারা গেছেন বছর কয়েক আগে, এক রাতে ওই ডাকেনিতলায়। আচ্ছা, কেন বলুন দেখি? রীতিমতো কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন নরেনবাবু, কিন্তু কিছুই আর ভাঙল না হরেশ। তবে সেই দিনই খোঁজ নিয়ে হাজির হলো কাছারিতলায় ভজনের ডেরায়। না, নরেনবাবু মিথ্যা বলেনি। দিন 3 আগে রাত্রিতে ধোবাগঞ্জে যাত্রী নামিয়ে একা রিক্সা নিয়ে বাড়ির দিকে যাবার পথে ডাকিনীতলার কাছে মোড়ে পড়েছিল ভজন। ওই রিক্সা ভাড়াটা তাই আর মেটানো হয়নি হরেশের। তবে ধোবাগঞ্জের চাকরিটা ছাড়েনি। বছরখানেক হয়ে গেল, তারপর দিব্যি রয়ে গেছে এখনো। তবে রাত বিরেতে আর ডাকিনীতলা দিয়ে ভয়ে আসেন না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।